সিলেটে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে কাল মাঠে নামে বাংলাদেশ ও পাকিস্তান। ডমিনেট করে দ্বিতীয় টেস্ট জিতে ইতিহাস গড়ার প্রত্যয় মুশফিকুর রহিমের। কোচ ইস্যুতে তাবিদের সাথে গতরাতে কথা হয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর। পরবর্তী বৈঠকের পরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। গুরুত্ব পাচ্ছে ফ্যানদের মতামত। বিশ্বকাপে সমর্থকদের ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্র। ম্যাচ টিকিট থাকলে জামানত ছাড়াই মিলবে ভিসা। এখনো ধোঁয়াশায় ইরান আর হাইতির সমর্থকরা। প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গর্বাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, বিস্তারিত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 10টায়। ঘরের মাঠে ইতিহাস গড়ার হাতছানি টাইগারদের সামনে। প্রথমবারের মতো নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সকালে সিরিয়াস অনুশীলনে জয়, শান্ত, মোমিনুলরা নেটে লম্বা সময় ব্যাট করেছেন মুশফিকুর রহিম। অনুশীলনে চোট পেয়ে ছিটকে গেছেন ওপেনার সাদমান। এই ম্যাচে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হতে পারে তানজিদ তামিমের। তাই তো শেষ সময়ে নিজেকে নিয়েছেন ঝালিয়ে। মিরাজের সাথে বল হাতে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন তাইজুল ও নাইম হাসান। এই ম্যাচ জিতে সিরিজ বাঁচাতে মরিয়া পাকিস্তান। একাদশে ফিরছেন বাবর আজম। তবে পাকিস্তানকে হারিয়ে টেস্ট সাইকেলে নিজেদের অবস্থানটা আরও উন্নত করতে চায় টাইগাররা। এই ম্যাচে পাকিস্তানের চেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে বৃষ্টিকেই দেখছেন অভিজ্ঞ ক্যাম্পেইনার মুশফিকুর রহিম। জানিয়েছেন ফেরার ইচ্ছে নেই ওয়ানডে ফরম্যাটে। আর ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমার মনে হয় যে হ্যাঁ, অবভিয়াসলি আমার কাছে এসেছিল ম্যাচেস, বাট আমি মনে করি যে বাংলাদেশ টিম ইনশাল্লাহ এমন একটা পর্যায়ে এখন আছে এবং ইন ফিউচারেও যাবে। আমার ইনশাল্লাহ মনে করি যে ওইরকম সার্ভিস দরকার হবে না। আমাদের ব্যালেন্সড এবং আমাদের ভ্যারাইটিটা অনেক, যেটা কিনা যে কোনো একটা টেস্ট টিমকে আপনি যে কোনো কন্ডিশনে, সেটা স্পিন হোক, পেস হোক, স্পোর্টিং হোক, তো সেখানে রেজাল্ট বের করতে আপনার সুবিধা করে দেবে। জাস্ট আমাদেরকে এক্সিকিউট করতে হবে পার্টিকুলার ওই 5টা দিন। সিলেটে রয়েছেন সহকর্মী মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। রিমন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সিলেটে কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনে কথা বলেছেন মুশফিকুর রহিম, আমরা শুনছিলাম। সবকিছু মিলিয়ে তার সংবাদ সম্মেলনে কি তথ্য পেলেন? মুশফিকুর রহিমের সংবাদ সম্মেলন আসলে কভার করা ভাগ্যেরই একটা ব্যাপার, কারণ দীর্ঘ একটা সময় পর পর মুশফিকুর রহিম কিন্তু সংবাদ সম্মেলনে আসেন। মিনিট 26-এর প্রায় তার যে সংবাদ সম্মেলন, অনেক প্রত্যাশার কথা শুনিয়েছেন, নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে একটা দারুণ প্রেস কনফারেন্স। এবং বলছিলাম যে মুশফিকের প্রেস কনফারেন্স কভার করাটা তো আসলে একটা ভাগ্যের ব্যাপার। সেখানে তিনি তার পরিকল্পনার কথা জানিয়েছেন। ঢাকা টেস্টে জয়ের পরে আসলে লাক্কাতুরাই কি, তবে সব ছাপিয়ে মুশফিকুর রহিম নিজের ব্যক্তিগত পরিকল্পনার কথা, কবে নাগাদ মুশফিক অবসর নিতে পারেন, তিনি বলছেন যে এখন তিনি অবসরের ভাবছেন না। তার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয়, রঙিন পোশাকে বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে কি মুশফিক আবারও ফিরছেন। জানেন যে বর্তমান বিশ্বে যারা ক্রিকেট খেলছে তাদের মধ্যে লম্বা ক্যারিয়ারের সবচাইতে বেশি মুশির, 21 বছরের বেশি। সচিন টেন্ডুলকারের পর এশিয়ার সর্বোচ্চ ক্যারিয়ার সে মুশির জানিয়েছেন ওয়ানডে ফরম্যাটে আর তার ফেরার কোনো পরিকল্পনা নেই। পাশাপাশি ভবিষ্যতের বাংলাদেশের টেস্ট এই দলটাকে বলছেন যে অন্য যে কোনো সময়ের সেরা দল। অমিত হাসানকে নিয়ে আলাদা করে কথা বলেছেন। তিনি বলছেন যে অমিত মাত্র তো ক্যারিয়ারটা শুরু করলো, এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবু হয়নি। অমিতের ভিতর কিন্তু সব ধরনের গুণ রয়েছে। যারা শুধুমাত্র টেস্ট ফরম্যাটের ক্রিকেট খেলে, মোমিনুল, তাইজুল, জয়, সাদমান, তাদের কথাও তিনি আলাদা করে বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে শুধুমাত্র একটা টেস্ট ক্রিকেটার হওয়া সেটা নিশ্চয়ই আশীর্বাদ নয়। এবং যেহেতু গেল 2 বছর ধরে তিনি ওয়ানডে ক্রিকেটটা খেলছেন না, এই ক্রিকেটারদের কষ্ট তিনি বুঝতে পারছেন, আসলে অনেকটাই অনুধাবন করতে পারছেন। তুলুন তার প্রেস মিটটা, বলছিলাম যে 26 মিনিটের প্রেস মিটটা নিঃসন্দেহে আসলে যে কাউকে আসলে চার্মিং যোগাবে। তুলুন পেছন দিকটা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে এমন একটা অবস্থা। মুশফিকুর রহিমও বলছিলেন এই টেস্টে পাকিস্তানের চেয়ে বৃষ্টি তাদের বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। সবকিছু মিলেও আবহাওয়া কেমন দেখছেন? এই টেস্ট কি আদৌ 5 দিন খেলা সম্ভব হবে নাকি বৃষ্টি বাধার সম্ভাবনা রয়েছে?
বৃষ্টি নামার সম্ভাবনা কিন্তু ৮০% বেশি। আগামী এক সপ্তাহ, আগামীকাল থেকে টেস্ট শুরু, অর্থাৎ আগামী সপ্তাহ পুরোটাই বৃষ্টি থাকবে। বৃষ্টি তো বাগড়া দেবেই, তবে ঢাকার মতো ততটা না হলেও সিলেটেরও কিন্তু ড্রেজিং ব্যবস্থা যথেষ্ট আধুনিক। সেক্ষেত্রে হয়তো বা সেশন তো ভেস্তে যাবে, আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির যে বিষয়টা রয়েছে, আজ রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তুলনামূলক আগামীকাল দুপুর 2টার পরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বলা যায় যে হয়তো বা প্রথম এক সেশন বা দেড় সেশন হয়তো পুরো খেলাই হবে। বৃষ্টির কথা বলছিলেন, এখনও নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, হয়তো দর্শকরাও দেখতে পাচ্ছে যে বৃষ্টি কিন্তু এখনই হচ্ছে, তবে ক্যাটস অ্যান্ড ডগস, একেবারে মুষলধারে নয়, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যে কারণে বাংলাদেশ দল তার অনুশীলন শুরু করেছিল, তাদের অনুশীলনটা শেষ করতে পারেনি। পাকিস্তানও কিন্তু তাদের অনুশীলনে চলে এসেছে, তারাও শুরু করতে পারেনি। গতকাল পাকিস্তান পুরোটা সময় অনুশীলন করলেও বাংলাদেশ ফুল টাইম অনুশীলন করতে পারেনি। সব মিলিয়ে শুধুমাত্র বৃষ্টি এবং আবহাওয়া নয়, এই টেস্টের কিন্তু এক্স ফ্যাক্টর হবে মাঠের ক্রিকেটের পাশাপাশি টস, এবং যারা টস জিতবে নিঃসন্দেহে তারা হয়তোবা অনেকটাই এগিয়ে থাকবে। তুলন এবং ছোট্ট করে জানতে চাই, ঢাকার সঙ্গে আপনি সিলেটের উইকেটের পার্থক্য কেমন দেখছেন? ঢাকায় তো এবার একটা ভালো উইকেট ছিল, স্পোর্টিং উইকেটের আমরা দেখতে পেরেছি, পেস বান্ধব উইকেট ছিল। সিলেটের উইকেটটা কেমন দেখছেন? ট্রু উইকেটে খেলা হবে যেটা বোঝা যাচ্ছে, তবে গ্রিন টপ তো রয়েছে। বাংলাদেশের যে পেস অ্যাটাক বর্তমান, শুধুমাত্র বাংলাদেশ নয়, এশিয়া নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেস অ্যাটাক কিন্তু বাংলাদেশে। সেক্ষেত্রে বলাই যাচ্ছে যে যেহেতু উইকেটে ঘাস রয়েছে এখন পর্যন্ত, সেই পেসাররা বাড়তি ফায়দা নেবে। বারবার যেটা বলছিলাম যে টসটা অবশ্যই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে। ঢাকায় যেমন চতুর্থ ইনিংসে ব্যাট করা অনেকটাই কঠিন, একদম বিপরীত চিত্র কিন্তু সিলেটে কিন্তু আমরা দেখেছি চতুর্থ ইনিংসে তুলনামূলক ব্যাট করা সহজ। তবে টস যারা জিতবে তারা হয়তো বা বোলিংটাই আগে বেছে নেবে বাংলাদেশ দলে। সেক্ষেত্রে দলে তো একাধিক পরিবর্তন আসবে। সাদমান যেহেতু ইনজুরিতে ছিটকে গেছেন, সেক্ষেত্রে তার জায়গায় দুয়ে যদি 4 মিলে যায়, হয়তো বা তানজিদ তামিমকে দেখা যেতে পারে। এছাড়াও বাংলাদেশের মাহমুদুল হাসান জয়, তারও কিন্তু একটা কনসার্ন রয়েছে, তার হাতে কিছুটা চোট রয়েছে। আমরা গতকাল ব্যান্ডেজ দেখেছিলাম। জয় শেষ পর্যন্ত খেলতে পারবে কিনা, জয় খেলতে না পারলে জাকিরকে দেখা যাবে। তবে পেস বোলিংয়ে হয়তো একটা পরিবর্তন আসতেই পারে। শরীফুল, ঢাকা টেস্টে যেমন তাসকিন নাহিদের সঙ্গে আমরা দেখেছি যে এবাদতকে, তবে হয়তো বা ঘরের ছেলে এবাদতের সিলেটে দেখছি দ্বিতীয় ইনিংসে তিনি ঢাকাতে মোটে 2 ওভার বোলিং করেছেন। হয়তো বা সেক্ষেত্রে শরীফুলকে দেখা যেতে পারে, যেহেতু দলের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনের একটা বিষয় রয়েছে। নাহিদ রান এবং তাসকিন দুজনেই আসলে ডান হাতি পেসার, সেক্ষেত্রে হয়তো বা শরীফুলকে দেখা যেতে পারে। বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তন আসছে, সেটা যেমন বলছিলাম, পাকিস্তান দল তারা অনুশীলন না করলেও তাদেরও কিন্তু একাদশে একাধিক পরিবর্তনটা হবে। বাবর আজমকে আমরা দেখেছিলাম গতকাল, তিনি কিন্তু অনুশীলন করেছেন। সব ঠিক থাকলে আগামীকালকের যে টেস্ট শুরু হবে, সেই টেস্টও বাবর আজমের খেলার সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে সবই প্রস্তুত, কিন্তু ওই বেরসিক বৃষ্টিটা বাগড়া দেয় কিনা সেটাই দেখার বিষয়। তুলন এবং আপনাকে ধন্যবাদ, নিশ্চয়ই আপনি সেখানে থাকবেন এবং পরবর্তীতে পাকিস্তানেরও প্রেস কনফারেন্স রয়েছে, আপনার মাধ্যমে আমরা সেটাও দর্শকদের জানাতে পারবো। এবারে ফুটবল। কোচ ইস্যুতে গতরাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সাথে ফোনে কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জানিয়েছেন আজ আবার বৈঠকে বসবেন তারা, আর এই বৈঠকেই চূড়ান্ত হতে পারে কে হতে যাচ্ছেন হামজা সমিতদের কোচ। সিদ্ধান্ত আসবে 2-1 দিনের মধ্যেই। ফ্যানদের প্রত্যাশার পাশাপাশি কোচ নিয়োগে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের পরবর্তী ফিক্সচারও। দুপুরে ব্যাডমিন্টন লিগ 2026 উদ্বোধন অনুষ্ঠানে এসে এইসব কথা বলেন আমিনুল হক। আমরা ইতিমধ্যে বাফুফে প্রেসিডেন্টের সাথে এবং তাদের যে টিম রয়েছে তাদের সাথে কথা বলেছি, এবং বেশ কয়েকদিন আগে কথা হয়েছে, পাশাপাশি গতকালকে রাতেও তার সাথে আমার কথা হয়েছে। সো আমরা যেহেতু একটি শর্ট লিস্ট হয়ে এসছে, আপনারা জানেন যে কোচদের তালিকায়, এবং আমাদের আগামী 2 বছরে আমাদের যে খেলাগুলো রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের, সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা আমাদের ভবিষ্যৎ ফুটবলটাকে, যেহেতু ফুটবলের যে ক্রেজ বা বর্তমানে ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের যে একটা প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশাটা পূরণ করা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি জরুরি একটি বিষয়। এবং আমি মনে করি সেই প্রত্যাশা পূরণের জন্য আমি এবং আমার সরকার এবং পাশাপাশি আমাদের ফুটবল ফেডারেশন, তারা সবাই বদ্ধপরিকর। জাতীয় ক্রীড়া পরিষদে রয়েছেন সহকর্মী মুশফিকুর রহমান। তাবিথ আউয়াল এবং আমিনুল হকের বৈঠকের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মুশফিক, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে কথা বলছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি জানিয়েছেন তাবিথ আউয়ালের সঙ্গে গত রাতে তিনি কথা বলেছেন, আজকে আবারও একটা বৈঠক হবার কথা। বিস্তারিত কি খবর আছে আপনার কাছে? তৌহিদ, গত রাতে একটা বৈঠক হয়েছে মাননীয় প্রতিমন্ত্রীর সাথে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের। সেই কথাটা আমরা কিন্তু জেনেছি প্রতিমন্ত্রীর কাছ থেকেই।
এবং তিনি আজকে আর একটু জানিয়েছিলেন যে আজকে একটা বৈঠক হবার কথা বাফুফে কর্তাদের সাথে, কিন্তু সেই জায়গায় একটি সংবাদ আমাদের কাছে আছে যে বাফুফের সভাপতি তাবিদ আউয়াল তার ব্যক্তিগত জরুরি কাজে উনি দেশের বাইরে গেছেন সকালবেলা, হয়তো কাল ফিরে আসবেন এবং তারপরে তার সঙ্গে একটা বৈঠক হতে পারে। এর বাইরের একটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমরা কিছুক্ষণ আগে জাতীয় ক্রীড়া পরিষদে গতকাল জানিয়েছিলাম আপনাদের যে বাংলাদেশের ফুটবলের লিগের খোঁজখবর নিতে এএফসি থেকে 3 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছেন। সেই প্রতিনিধি দল কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের এই ভবনটিতে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং সেই সাথে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটো। তো তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন যে আজকে যে বৈঠকটি হবার কথা সেই বৈঠকটি অনেকটি অনিশ্চিত, কারণ যেহেতু মন্ত্রী দেশের বাইরে চলে গেছেন সেক্ষেত্রে ফিজিক্যালি সে বৈঠকটা হবে না, হয়তো সেটা অনলাইন হতে পারে। সে যাই হোক, প্রতিমন্ত্রীর সঙ্গে আমাদের যে কথা হয়েছে, মন্ত্রী যে বিষয়গুলি আমাদের জানিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি বাংলাদেশের ফুটবল ফ্যানদের যে চাহিদার কথা কোচ নিয়োগের প্রসঙ্গে, সেই চাহিদাটাকে মাথায় রাখছে। পাশাপাশি তিনি কিন্তু আরেকটি কথা বলেছেন যে শুধু চাহিদার বিষয়টি বিবেচনা করলে হবে না, সেই সাথে সামর্থ্যের বিষয়টিকেও বিবেচনা করতে হবে। অর্থাৎ সেই জায়গায় যদি আমি বলতে চাই আপনাদের যে যখন আমরা কোলম্যানকে নিয়ে ভাবছি, ঠিক সেই সময় বাফুফে এবং মন্ত্রণালয় ভাবছে যে কোলম্যানকে নেয়ার পরে আগামী 2 বছর কি কম্পিটিশনগুলো রয়েছে বাংলাদেশের সামনে, সেই জিনিসটাকেও কিন্তু তারা বিবেচনায় আনছে। মুশফিক, আমরা যেটা শুনছিলাম ক্রীড়া প্রতিমন্ত্রী বলছিলেন যে এবার দর্শকদের যে চাহিদা রয়েছে, বিশেষ করে ফ্যানরা যাকে চাচ্ছেন তাদের জন্য একটা সুখবর আসছে, সেক্ষেত্রে কি কোলম্যানের দিকে ইঙ্গিত করছেন তিনি, নাকি আসলে অন্য কোনো কোচের কথা তিনি বোঝাতে চাচ্ছেন? তিনি কোলম্যানের কথাই বলেছেন যে তাকে দর্শক চাহিদার কথা মাথায় রেখে তার কথা ভাবা হচ্ছে, কিন্তু সেই সাথে আরেকটা কথা বলেছেন যে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। শব্দটা ঠিক এরকম যে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, সে বিষয়টাকেও আমাদের মাথায় রাখতে হবে। এবং সেই সাথে তিনি এই কথাটিও যুক্ত করেন যে আগামী 2 বছর বাংলাদেশ দলের কি কি খেলা রয়েছে সেই বিষয়গুলোকেও তারা ভাবনায় রাখছেন। কারণ উনি যেটা বলতে চাচ্ছেন বা বোঝাতে চাচ্ছেন, যদিও স্পষ্ট করে বলেননি, কিন্তু আমরা যেটা ধারণা করছি যে বিষয়টি তিনি বোঝাতে চেয়েছেন যে 2 বছর আমাদের তেমন কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই, একমাত্র সাফ ছাড়া, এবং সেই সাফ কিন্তু অনেকটাই অনিশ্চিত। তার বাইরে ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার সুযোগ আছে, সেখানে 15 থেকে 16টা ম্যাচ খেলতে পারবেন, কিন্তু সেটা কোনো টুর্নামেন্ট না, যেখান থেকে কোনো ট্রফি আসবে না। তাহলে আপনি মাসে কেন 1 কোটি টাকা খরচ করবেন কোচের জন্য, কোচিং স্টাফের জন্য? সেটা যৌক্তিকতা কি, সেই বিষয়গুলোকেও কিন্তু তারা বিবেচনা আনছেন। এবং সেই সমস্ত বিষয় নিয়ে আমার ধারণা যে আজ রাতে একটি অনলাইন বৈঠক হতে পারে বাফুফের সভাপতি তাবিদ আউয়ালের সঙ্গে, এবং সেই অনলাইন বৈঠকের মধ্য দিয়েই একটা ফলাফল আসবে যে কোলম্যানকে রাখা হচ্ছে নাকি অন্য কেউ কোচ হচ্ছেন, সামর্থ্যের মধ্যেই কোচ হচ্ছে নাকি নিশ্চয়ই আপনি সেখানে থাকবেন এবং আপনার মাধ্যমে পরবর্তীতে আমরা দর্শকদের আরো খবর জানাতে পারবো। মালদ্বীপের 4 জাতীয় টুর্নামেন্টে রোনাল্ড সুলিভান ও ডেকলান সুলিভানকে বাফুফে খেলাতে চাইলেও রাজি হয়নি যুক্তরাষ্ট্র প্রবাসী 2 ভাই। রোনান আগে জানিয়েছিলেন হামজা চৌধুরীর সাথে খেলার স্বপ্ন দেখেন, তাই প্রশ্ন জেগেছে দ্বিতীয় সারির দলে খেলাতে চাওয়াতেই কি মুখ ফেরালেন রোনান ও ডেকলান? বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। Playing with Hamza and the guys, that would be something sweet. হামজা চৌধুরীর সাথে লাল সবুজের জার্সি গায়ে খেলার স্বপ্ন দেখেন রোনান সুলিভান। নিজ মুখেই স্টার প্লেকে জানিয়েছেন এই কথা। বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া বলেছেন সান মারিনোর বিপক্ষেই জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রস্তুত রোনান। He should be called up for the next camp. কিন্তু বাফুফে হামজা সমিতের সাথে নয়, রোনানকে খেলাতে চাচ্ছে দ্বিতীয় সারির দলে, যে দলটা যাবে মালদ্বীপে 4 জাতির টুর্নামেন্ট খেলতে। আর বাফুফের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রোনান ও ডেকলান সুলিভান। যদিও কারণ হিসেবে তারা দেখিয়েছে একাডেমিক ব্যস্ততার কথা, তবে প্রশ্ন থেকেই যায় বাফুফে দ্বিতীয় সারির দলে খেলাতে চাওয়ার ইচ্ছাতেই রোনান মুখ ফিরিয়ে নিলেন কিনা। সাফের বয়সভিত্তিক দলে খেলে নজর কেড়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই 2 ভাই। এরপর থেকেই ফুটবল ফ্যানরা অপেক্ষায় ছিলেন আবার কবে তাদের দেখা যাবে লাল সবুজের জার্সিতে, তবে এখনই সেই সুযোগ মিলছে না। মালদ্বীপ সফরের জন্য যে প্রাথমিক দল সাজিয়েছে বাফুফে, সেখানে আছেন ইংল্যান্ড প্রবাসী তানিল সালিক, তবে আরেক প্রবাসী কিউবা মিচেল আছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল কিউবার, তবে দেয়া হয়নি পর্যাপ্ত প্লেইং টাইম।
চলতি মাসের 24 তারিখ মালদ্বীপ সফরের জন্য ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে 30 তারিখ রওনা হবে মালদ্বীপের উদ্দেশ্যে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। ফিফা বিশ্বকাপ সামনে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ দেখতে যাওয়া সমর্থকদের জন্য সহজ করা হচ্ছে ভিসার প্রক্রিয়া। ম্যাচের টিকিট থাকলে মিলতে পারে বিশেষ সুবিধা। তবে ইরান আর হাইতির সমর্থকরা পাচ্ছেন না তেমন কোনো সুখবর। মাঠে বসে খেলা দেখায় যেন তাদের জন্য আকাশ কুসুম কল্পনা। বিস্তারিত তানজিম ঐশীর রিপোর্টে। চারপাশে উৎসব, রাস্তায় রাস্তায়, শহরে শহরে সাজ সাজ রব। দুয়ারে করা যাচ্ছে ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপ ঘিরে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের কঠোর নীতি নিয়ে যখন আলোচনা সমালোচনা, ঠিক তখনই এবারের আসরকে সামনে রেখে ভিসা নীতিতে শিথিলতার ঘোষণা দিল ডোনাল্ড ট্রাম্পের দেশ। বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর খেলোয়াড়, কর্মকর্তা এবং বৈধ টিকিটধারী সমর্থকদের জন্য এবার সহজ করা হচ্ছে ভিসা প্রক্রিয়া। এর আগে উন্নয়নশীল কয়েকটা দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পেতে $5,000 থেকে $15,000 পর্যন্ত জামানত দেওয়ার কথা বলা হয়েছিল বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় 18 লাখ টাকা। সফর শেষে নিজ নিজ দেশে ফিরে এলে সেই টাকা ফেরত দেওয়া হতো। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বকাপের টিকিটধারী সমর্থকদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা হচ্ছে। এর জন্য বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে ভিসা ব্যবস্থায় নিবন্ধনের সুযোগ রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা চায় বৈধ দর্শনার্থীরা সহজে বিশ্বকাপ উপভোগ করতে পারুক। তবে নিরাপত্তার বিষয়েও কঠোর নজর থাকবে। এর আগে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল আর তিউনিসিয়ার নাগরিকদের জন্য ভিসা জামানত বাধ্যতামূলক ছিল। তবে এখনও কিছু দেশের নাগরিকদের জন্য কঠোর বিধিনিষেধ বহাল রয়েছে। বিশেষ করে হাইতি আর ইরানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে প্রায় নিষেধাজ্ঞার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যদিও এই দুই দেশই এবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এদিকে বিদেশি দর্শনার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাড়তি নজরদারি চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। গবেষকরা বলছে, কঠোর নিয়মের কারণে অনেক সমর্থক মাঠে বসে নিজেদের দলকে সমর্থন দেওয়ার সুযোগ নাও পেতে পারে। 2026 সালের ফুটবল বিশ্বকাপ শুরু হবে আগামী 11 জুন। এবারের আসরে যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো। তানজিম ঐশী, স্টার প্লে। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না। স্টার প্লের সঙ্গেই থাকুন।